কিন্তু বিষয়টা শুনে প্রাথমিকভাবে মান্না দে খুব একটা উৎসাহ দেখালেন না। গানের থিম মা। পুলকবাবু তখন মান্নাবাবুকেই এই গানগুলোতে সুর করতে বললেন। কিন্তু মান্না দে বললেন, না পুলক, এই সাবজেক্টে আমি আর একটা ডিফারেন্ট ব্রেন চাইছি। মান্নাদের দু চোখে তখন জল। অবরুদ্ধ কণ্ঠে উনি বললেন, আমি এই গানগুলোও গাইবো। বিখ্যাত মিউজিক কোম্পানি গাথানি রেকর্ডসের কর্ণধার শশী গাথানি মান্না দেকে প্রস্তাব দিলেন ওনাদের কোম্পানি থেকে 1997 সালে পুজোর গান রেকর্ড করার জন্য। প্রস্তাবটি এসেছিল 1996 সালের পুজোর পরেই। তখন থেকেই চিন্তাভাবনা শুরু হয়ে গেল 97 সালের পুজোর গান নিয়ে। চিন্তাভাবনা শুরু করে দিলেন পুলকবাবুও। এ তো আর রেকর্ডের দুটো গান নয়, ক্যাসেটের যুগ তো তখন রীতিমতো কায়েম হয়ে গেছে। গোটা দশেক গান তো দরকার হবেই। পুলক বন্দ্যোপাধ্যায় ভাবতে থাকলেন গাথানির জন্য কি গান তৈরি করা যায়। ভাবতে ভাবতেই ঘটে গেল ফ্ল্যাশব্যাক। পুলকবাবুর মনে পড়ে গেল কিছুদিন আগেই তিনি ভুবনেশ্বর গিয়েছিলেন একটি দ্বিভাষিক ছবির কাজে। উঠেছিলেন ভুবনেশ্বর হোটেলে। কাজ শুরুর আগে পুলকবাবু ভাবলেন কাছেই মন্দির থেকে একটু ঘুরে আসা যাক। হোটেল থেকে বেরিয়ে পুলকবাবু দেখলেন কাছেই এক মন্দিরে বেশ ভিড়। বোধহয় সেদিন বিশেষ কোনো তিথির পুজো ছিল। মন্দিরের কাছে গিয়ে উনি বুঝলেন যা ভেবেছিলেন ভিড় তার থেকে অনেক বেশি। মন্দির চত্বরে পা রাখার জায়গাই নেই। দলে দলে মানুষ এসেছেন পুজো দিতে। এদিকে মন্দিরের আরতি শুরু হয়ে যাবে। মন্দিরে এই ভীষণ ভিড়ের পরিবেশ দেখেই পুলকবাবুর মাথায় চলে এলো কয়েকটি লাইন। তাড়াতাড়ি মন্দিরের প্রণাম সেরেই হোটেলে ফিরে গান লেখার খাতা নিয়ে বসে পড়লেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার। লিখে ফেললেন গোটা গান। সেই গানটা তো খাতায় লেখা অবস্থায় পড়েই রয়েছে। এই ফ্ল্যাশব্যাকের ফলেই পুলকবাবুর চিন্তা দূর হয়ে গেল। অন্ধকারে আলো দেখা গেল। গাথানির জন্য মান্নাবাবু পরের বছর পুজোয় যে রেকর্ড করবেন তার থিম ভেবে ফেললেন পুলক বন্দ্যোপাধ্যায়। থিম হবে মা। আরও কয়েকটি গান লিখলেন পুলকবাবু। কিন্তু বিষয়টা শুনে প্রাথমিকভাবে মান্না দে খুব একটা উৎসাহ দেখালেন না। গানের থিম মা, অর্থাৎ সেই তথাকথিত ভক্তি সঙ্গীত। এই ভেবেই হয়তো মান্না দে সেভাবে উৎসাহ পাচ্ছিলেন না। এর মধ্যে কিন্তু কেটে গেছে পরপর অনেকগুলো মাস। অবশেষে একদিন মান্নাদের বাড়ি আনন্দমে মুখোমুখি হলেন গায়ক ও গীতিকার। এই হলো সেই জুটি, যে জুটি আমাদের বাংলা গানকে অক্লেশে সমৃদ্ধ করে গেছেন। এইবার সব গানগুলো পরপর শুনে মান্না দে অনুভব করলেন যে এই গানগুলো তথাকথিত ভক্তি সঙ্গীত নয়, এবং এগুলো ব্যতিক্রমী মাতৃসঙ্গীত। পুলকবাবু বললেন, মান্নাদা, আপনি তো আমার লেখা মাতৃসঙ্গীত আগেও গেয়েছেন। মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, আমায় চিনতে কেন পারছো না মা, তুমি যে মা সবচেয়ে আপন। মান্নাদের দু চোখে তখন জল। অবরুদ্ধ কণ্ঠে উনি বললেন, আমি এই গানগুলোও গাইবো। কিন্তু তখন 97 সালের আগস্ট মাস চলে এসেছে। তাই মান্না দে বললেন পরের বছর, অর্থাৎ 98 সালের পুজোয় এই গানগুলো গাইবেন। পুলকবাবু তখন মান্নাবাবুকেই বললেন এই গানগুলোয় সুর করতে। কিন্তু মান্না দে বললেন, না পুলক, এই সাবজেক্টে আমি আরেকটা ডিফারেন্ট ব্রেন চাইছি। তখন কথা হলো শ্রদ্ধেয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু তিনিও কোনো অনিবার্য কারণে এই কাজটি করলেন না। এবার এই গানগুলোতে সুরারোপ করার দায়িত্ব নিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। গানের সুর হতে থাকলো। কলকাতায় এলেই এই গানগুলো রিহার্সাল করতে থাকলেন মান্নাবাবু। সুদীর্ঘ অনুশীলনের পর অবশেষে বেহালার অডিও সেন্টার স্টুডিওতে গানগুলো রেকর্ড করলেন মান্না দে। রেকর্ডিং শেষ হলে একটা ক্যাসেট কপি নিয়ে ফিরে গেলেন মুম্বাই। কিছুদিন পরেই আবার ফোন এলো পুলকবাবুর কাছে। ওদিকে মান্না দে বললেন, পুলকবাবু, শশী ভাইকে বলে আরেকটা রেকর্ডিং ডেট নিচ্ছি। কয়েকটা গানের কিছু অংশ আবার গাইবো। তাই কিছুদিন পর আবার কলকাতায় এলেন সেই গানগুলোর কিছু কিছু অংশ রিড আপ করতে। পুলক বন্দ্যোপাধ্যায়, মান্না দে এবং মৃণাল বন্দ্যোপাধ্যায়, এই ত্রাহ্য স্পর্শে তৈরি হলো ইতিহাস। সেই ক্যাসেট হলো সুপার ডুপার হিট। প্রায় প্রতিটি বাড়ির টেপ রেকর্ডারে বাজতে লাগলো সেই ক্যাসেট। আর তুমুল জনপ্রিয়তা পেল সেই গানটি, যেটি পুলকবাবু ভুবনেশ্বরে গিয়ে মন্দির থেকে ফিরে এসেই হোটেলে বসে লিখেছিলেন। একদম ঠিক ধরেছেন, সেই গানটি হলো আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন।
আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো কাহিনী নিয়ে পরের পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে একদম ভুলবেন না।